3 তারিখ আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিজয় সংকল্প বাইক র্যালির আয়োজন করেছিলাম। সারা দেশে 2 তারিখ হয়েছে সব বিধানসভায়, কিন্তু আমরা এখানে যেহেতু পরীক্ষা চলছে বোর্ডে, আমরা ইচ্ছা করে 11 তারিখ রবিবার রেখেছিলাম যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, পরীক্ষার্থীদের অসুবিধা না হয়। এবং বিধিবদ্ধভাবে সমস্ত জায়গায় পুলিশের কাছে আমরা পারমিশন নেওয়ার জন্য চিঠিও দিয়েছিলাম, চিঠি না নিলে মেলে জানিয়েছিলাম, কিন্তু পুলিশ তো পারমিশন দেয়নি। কিন্তু সর্বভারতীয় কার্যসূচি হিসাবে আমরা রাস্তায় বেরিয়েছিলাম, অনেক জায়গায় আটকেছে, অ্যারেস্ট করেছে, প্রায় 3500 কাছাকাছি কর্মী অ্যারেস্ট হয়েছিলেন, বাইক ছেড়ে তাদেরকে তুলে নিয়ে গেছিল। আর প্রায় 60-70 জন খুব আহত হয়েছিলেন, 150 বেশি লোক আহত হয়েছিলেন এবং নৃশংসভাবে তাদেরকে পেটানো হয়েছিল ক্রিমিনালের মতো। আপনারাই দেখিয়েছেন, গোয়ালতোড়ে কর্মীকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, মোহনপুরে একজন কর্মীকে তুলে নিয়ে গিয়ে টিএমসি লোকেরা তার হাত পা এক জায়গায় ভেঙে দিয়েছে, তিনি এখন কটকে চিকিৎসারত। এখানে পানিহাটি উত্তর মন্ডলের প্রেসিডেন্ট সুজিত দা, আমাদের সুজিত বড়ুয়া পানিহাটির, তার বাড়িতে অ্যাটাক করা হয়েছে, তার সমস্ত কয়েকটা ছোট ছোট ট্রাক ছিল ভেঙে দেওয়া হয়েছে, তাকে আহত করে হসপিটালে পাঠানো হয়েছে। জেলার তখনকার সাধারণ সম্পাদক সোমনাথের বাড়িতে অ্যাটাক করা হয়েছে। রাত্রেবেলা, তার আগের দিন রাত্রে পুলিশ অ্যাটাক করেছে গুন্ডারা, কুচবিহার, জলপাইগুড়ি এবং একাধিক জেলাতে, আসানসোলে ব্যাপক আক্রমণ করা হয়েছে। পুলিশ তো তার অধিকার আছে মারার বিজেপিকে, কিন্তু টিএমসির গুন্ডারা সম্মিলিতভাবে যেভাবে আমাদের কর্মীদের উপর অ্যাটাক করেছেন, প্রায় 1.5 লক্ষের বেশি বাইক বেরিয়েছিল সব জায়গায়, পুলিশ বাধা দিলে আর আমরা দাঁড়িয়ে যাই, অ্যারেস্ট করেন, সিভিক ভলান্টিয়ারদের লাগিয়ে আমাদের কর্মীদেরকে পেটানো হয়েছে। এটা কি ধরনের গণতন্ত্র আমি জানি না। একটা সর্বভারতীয় পার্টির কর্মসূচিকে পালন করতে দেওয়া হচ্ছে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি, এটা সবাই দেখেছেন সারাদিন টিভির মাধ্যমে। একটা বিষয়কে নিয়ে তার সঙ্গে সঙ্গে বিতর্ক তৈরি করা হয়েছে। আমার গাড়িতে পুলিশের স্টিকার লাগানো ছিল, এটা দেখে কেউ আমার নামে কমপ্লেন করেছিল, খুব ভালো কথা। আজকেও গিয়ে দেখতে পারেন 2টো গাড়ি, একটা পুলিশের গাড়ি থাকে আমার সঙ্গে সবসময়, যাতে সিআইএসএফ এর 5 জন জওয়ান থাকেন, আমি যেখানে যাই। আর যেদিনের কথা বলা হচ্ছে সেদিন যেহেতু আমি এখান থেকে গাড়ি করে প্রয়াগরাজে কুম্ভ স্নান করতে গেছিলাম, ফেরার সময় কার্যসূচিতে অংশগ্রহণ করেছিলাম দুর্গাপুরে দিন। সাহেব পার্টির গাড়ি নিয়ে যায়নি, অন্য 2টি গাড়ি আমার সঙ্গে ছিল, আমাদের কর্মীদেরই গাড়ি ছিল। সেই একটা গাড়িতে যেখানে সিকিউরিটিতে যাচ্ছিলেন সেখানে স্টিকার লাগানো হয়েছিল পুলিশ বলে। এটা স্বাভাবিক ব্যাপার আছে, জানতে সুবিধা হয়। এবং টোল ট্যাক্সে যেহেতু আমাদেরকে ছাড় দেন ট্যাক্সের লোকেরা, সেখানে যাতে জানতে সুবিধা হয়, যেহেতু আমি অন্য গাড়িতে গেছিলাম, সেখানে ভেতর থেকে একটা কাপড়ের ছোট পতাকা স্টিকার রাখা হয়েছিল, জাস্ট ইন্ডিকেশন। সেটা নিয়ে রেস্কি করানো হয়েছে এবং পুলিশে কমপ্লেনও করা হয়েছে। টিএমসি লোকেরা কত দেউলিয়া হয়ে গেছে বা কত অজ্ঞান, সাধারণ জ্ঞানটুকু নেই তাদের, কোনটা কমপ্লেন কোনটা করা উচিত কোনটা নয়। আমার মনে হয় একজন তদন্ত কমিশনও বুঝতে পারে, হয়তো রাজীব কুমারকেই দায়িত্ব দেওয়া হবে, এরকমও হতে পারে। আজকে এত ভয় টিএমসি বিজেপি। একটা মজার তথ্য আমাদের কাছে এসেছে, আমি জানাই আপনাদেরকে। অতি সম্প্রতি পিএসসির পরীক্ষা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন, এবং তার যে রেজাল্ট, তার সিটও বেরিয়েছে। 2টো সিট আমার কাছে এসেছে, একটা এক্সিকিউটিভ যেখানে ভিডিও ডাইরেক্ট যারা ভালো রেজাল্ট করেছেন তার নিয়োগ হয়েছে, আর একটা অন্য সেকেন্ড যেটা এক্সিকিউটিভ এবং এক্সামিনেশন হয়েছিল, তার একটা যারা এডিশনাল ভিডিও যারা এখন তাদের নিয়োগ হয়েছে, জয়েন্ট ভিডিও। মজার ব্যাপার, একজন পরীক্ষার্থী 2 জায়গায় নাম আছে, ভিডিও এবং এডিশনাল জয়েন্ট ভিডিও। তার রোল নম্বর 1 নাম আলাদা হতে পারে, দেবাশিস ব্যানার্জি, 15000655 15000655। তো দেবশ্রী ব্যানার্জি 2 জায়গায় একটা মানুষের কি নাম হতে পারে, দেবশ্রী দেবশ্রী ব্যানার্জি 2 জায়গায় নাম আছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমরা বলছি যে খালি এসএসসি তে গন্ডগোল বোধহয়, কিন্তু সব জায়গায় গন্ডগোল, স্কুলের পরীক্ষায় গন্ডগোল। আপনারা এটা দরকার দেখে নেওয়ার পরে আমার কাছ থেকে 2টো সিটই আমার কাছে এসছে, আর 2টোতেই একই রকম ভাবে একজন মানুষের নাম রোল নম্বর একই আছে।
এই ধরনের অব্যবস্থা এসএসসি তে পর্যন্ত পিএসসি তে পর্যন্ত হচ্ছে। আপনারা জানেন এসএসসি র যারা পরীক্ষার্থী প্রায় 12,500 যারা পাস করেছেন রিটেন ও ভাইভাতে, তারা বসে আছেন, তাদের চাকরি দেওয়া হচ্ছে না কেন? সরকার বলেছে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, অথচ ওনারা সরকারি পরীক্ষায় পাস করার পরেও চাকরিতে জয়েন করতে পারছেন না, লক্ষাধিক পোস্ট খালি থাকা সত্ত্বেও। এই যে চলছে অব্যবস্থা, জানেন না এটা ইচ্ছাকৃত কিনা বা ভুল কিনা? যদি ভুল হয় এই স্তরে কি করে ভুল হতে পারে? আরেকটা বিষয় আছে, অতি সম্প্রতি যে ঘটনা ঘটে চলেছে, যে মূল বিষয়টা খুব তর্কের বিতর্কে হয়েছে, আপনারা জানেন। আমরা দেখছিলাম, সবকিছু শুনছিলাম, পুলওয়ামার ঘটনা, তারপরে সারা দেশেতে যে ধরনের উন্মাদনা, দেশপ্রেম, উচ্ছ্বাস, রোষ, দেশের প্রধানমন্ত্রী কাছে লোকে দাবি করলো এর বদলা চাই। বদলা কবে হবে? আমাদের মুখ্যমন্ত্রী বললেন হামলা কেন হলো? যখন সারা দেশের লোক বদলা চাইছে, মুখ্যমন্ত্রী বলছে হামলা কেন হলো? পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন আমি বারবার ফোন করছি, নরেন্দ্র মোদী আমার ফোন ধরছেন, আমি কথা বলতে চাই, আমার সঙ্গে কথা বলছেন না। মুখ্যমন্ত্রী বলছেন আমরা কথা বলতে চাই, আমাদের সঙ্গে কথা বলছেন না। এই যে একই রকম সুর, একই রকম যুক্তি, একই রকম প্রশ্ন পাকিস্তান থেকেও আসছে, আমাদের বিরোধীদের কাছ থেকেও আসছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। আমার মনে হয় ভারতবর্ষের বিরোধিতা করার জন্য, ভারতবর্ষের ক্ষতি করার জন্য ইমরান খানের দরকার নেই, মমতা ব্যানার্জি যথেষ্ট আছে। যেখানে টিএমসির মতো পার্টি আছে, সেখানে সিমি, আল কায়দা, জামাতের মতো সংগঠনের বোধহয় প্রয়োজন নাই। আমি শুনছিলাম বেশ কিছুদিন ধরে কথায় কথায় বিজেপির প্রতি দাঙ্গাবাজ, সাম্প্রদায়িক নাম ধরে আরএসএস বিজেপি দাঙ্গা করছে, রিউমার ছড়াচ্ছে। আজকে কত লাশ পড়েছে তার হিসাব চাওয়া হচ্ছে, কিন্তু লাশ পর্যন্ত যায়নি। আজকে একটি সংস্থা একটা তথ্য দিয়েছে, কেন্দ্র সরকার একটি সংস্থা আছে, রিসার্চ করে তারা দেখিয়েছে এখানে ওই সময় ওই টেররিস্ট ক্যাম্প থেকে 300টি মোবাইল সক্রিয় ছিল। এটা আমরা বলছি না, সেই তথ্যের আধারে এটা বলা যায় যে এতগুলো লোক ওখানে ছিল। এনটিআরও, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, তারা দেখিয়েছে 300টি মোবাইল সক্রিয় ছিল, যারা কানেক্টেড ছিল। তাহলে এতগুলো লোক ছিল, যদি পুরোপুরি ক্যাম্পটা উড়ে গিয়ে থাকে, এতগুলো মরার সম্ভাবনা হয়েছে। আমাদের মাননীয় সভাপতি অমিত শাহ বলেছেন যে প্রায় 250 লোক মারা গেছে। তথ্য বলছে 300 মানুষ ওখানে ছিল, 250 মারা যাওয়াটা অসম্ভব কিছু না। কিন্তু ভারতবর্ষের কেউ বলছে না যে কতজন মারা গেছে, সত্যিকার মারা গেছে না। কোন পত্রিকায় কোথায় নাকি লিখেছে সেটা মমতা ব্যানার্জি পড়েছেন, তার নেতারা পড়েছেন, সেটা তথ্য দিচ্ছেন। আমি মমতা ব্যানার্জি জিজ্ঞেস করতে চাই, যখন ছোটা মারিয়াতে হত্যাকাণ্ড হয়েছিল, আপনি বলেছেন 19 জন মারা গেছে, আপনি কি লাশ গুলে বলেছিলেন? কোথায় পেলেন লাশ? কে তথ্য দিল? যখন নন্দীগ্রামে গুলি চলেছিল, আপনি বলেছেন শত শত মানুষকে খুন করা হয়েছে, কোথায় তথ্য পেয়েছিলেন? কি আপনাকে তথ্য দিয়েছিল? কোনো ফটো দেখিয়েছেন কি আপনি? আপনি বললে সত্য, ধ্রুব সত্য, ওখানে প্রশ্ন করা যাবে না, আর আপনার প্রশ্ন করার অধিকার আছে। আর উনি প্রশ্ন করছেন বলে পাকিস্তান আমাদের কাছে প্রশ্ন করছে। মার খেয়ে 2 দিন অবধি পাকিস্তান বলতে পারেনি। পার্লামেন্টে হাহাকার হয়েছে, সদস্যরা বলেছেন হিন্দুস্তানে কি করে হিম্মত হয় আমাদের বাড়িতে ঢুকে মেরে যায়, এর যোগ্য জবাব চাই। এমনি এমনি নাটক করছিলেন নাকি? কেন প্রেস করলেন ওরা? কেন বলছেন যে আকাশ সীমা লঙ্ঘন করেছি আমরা? তথ্য পাকিস্তান দিয়েছে যে মার খেয়েছে, আর এরা আমাদের কাছে তথ্য চাইছেন। কার হয়ে কথা বলছেন? আমাদের একজন নেতা ছিলেন, তিনি পাকিস্তানে খুব পপুলার ছিলেন। আমাদের এখনকার যারা বিরোধী নেতা কেজরিওয়াল, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, পাকিস্তান মিডিয়া খুব পপুলার, তাদের ইন্টারভিউ আসছে, তাদের নিয়ে ফিচার আসছে, লোক দেখছে। পাকিস্তানের লোক ভাবছে যাক আমাদের কথাটা বলে দিচ্ছে। আমি মনে করে দিতে চাই, লালু প্রসাদ যাদব পাকিস্তানে খুব পপুলার ছিলেন, এবার গিয়েও ছিলেন, আপনারা দেখেছেন না? তিনি এখন কোথায় আছেন? এই পপুলার লিডারদের কি ওইটাই গন্তব্য হবে আগামী দিনে নাকি? লালু প্রসাদের মতো অবস্থা হবে? যারা দেশের বিরোধিতা করে রাজনীতি করতে চায় খুব ভুল করছে। এই ভারতবর্ষ সেটা সহ্য করবে না। এখানে কেউ পাকিস্তান জিন্দা বলবে, जिंदाबाद बोलबे, अफजल हम शर्मिंदा है, तुम्हारी कातिल जिंदा है, इंशाल्लाह टुकड़ा होंगे हिंदुस्तान के। এই জিনিস বলে আর ভারতবর্ষে রাজনীতি করা যাবে না। আমার মনে হয় এই যে পুলওয়ামার 40-42 জন যে আমাদের সুরক্ষাকর্মী শহীদ হয়েছেন, তারা তাদের রক্ত দিয়ে প্রাণ দিয়ে ভারতবর্ষকে জাগিয়ে দিয়ে গেছেন, সেজন্য তারা অমর হয়েছেন। তাই সারা ভারতবর্ষ আজকে রাস্তায় নেমেছে, বদলার কথা বলছে। আমরা কিন্তু এর আগে এরকম দৃশ্য দেখিনি।
12-14 হাজার বা 15,000 সুরক্ষা কর্মী এখনো পর্যন্ত গত 35 বছর শহীদ হয়েছেন দেশের রক্ষার জন্য। ভারতবর্ষের মধ্যে এসে বারবার এরকম গাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। বস্তায় আমরা মাও টেরোরিজম দেখেছি, 60-70 জনের সঙ্গে গাড়ি উড়ে গেছে। তখন রাস্তায় নামেনি লোক, তখন বদলা দাবি করেনি কেউ। তার কারণ ছিল তখনকার যারা নেতা ছিলেন তাদের কাছ থেকে মানুষ আশা করতে পারেনি। তাজ হোটেলে অ্যাটাক হয়েছে, শেয়ার মার্কেট উড়িয়ে দেওয়া হচ্ছে, স্টেশন উড়িয়ে দেওয়া হচ্ছে, দিনের পর দিন খুনের নদী বয়েছে, রাস্তায় মানুষ নামেনি, বদলার দাবি করেনি। কারণ বদলার মতো নেতা ছিল না। আজ বদলা নামের মতো নেতা এসছে, তাই লোকে দাবি করেছে। আর সে নেতা বলেছেন হ্যাঁ জরুর বদলা লেঙ্গে। 100 ঘন্টা পার হওয়ার আগে মাস্টার মাইন্ডকে আমরা মেরেছি, আমাদের সেনারা ঢুকে মেরেছেন। আর সেই শহীদদের শ্রাদ্ধ শান্তি শেষ হওয়ার আগে 12 দিনের মধ্যে পাকিস্তানে ঢুকে ষড়যন্ত্রকারকে ধ্বংস করে দিয়েছেন আমাদের। আর এখন প্রমাণ চাইছেন তারা, তাদের বোধহয় পাকিস্তানের চেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি কয়েকটা জায়গায় মিছিলে ছিলাম, রাস্তায় হাঁটছিলাম রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে, খড়গপুরেও ছিল 100 ফুট ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা মিছিল করেছি। সাধারণ মানুষ মিষ্টি খাইয়েছেন, জল খাইয়েছেন হাজার হাজার লোককে। আমি দেখলাম টিএমসি অফিসের সামনে মনে হচ্ছে ওখানে শোক সভা হচ্ছে, তাদের লোকেরা এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হয় ওদের বাড়িতে বোম পড়েছে। এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। কতদিন পাকিস্তানের হয়ে গান গাইবেন, কতদিন টেররিস্টদের হয়ে গান গাইবেন মানবতার নামে, সেকুলারিজমের নামে? এটা বন্ধ হওয়ার দরকার আছে। আর না হলে কিন্তু ভারতবর্ষের মানুষ জেগে গেছে, ভারতের খেয়ে পাকিস্তানের গুণগান সহ্য করবে না। সেটা প্রশ্ন হচ্ছে 19-এর পার্লামেন্ট ইলেকশনে কি হবে? ভারতবর্ষের মানুষ এর সমস্ত জবাব দেবেন, তথ্য দেবেন। আমার মনে হয় তার জন্য অপেক্ষা করছি আমরা। আর এটাই শেষ নির্ণায়ক নির্বাচন হবে, আর দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করার রাজনীতি বন্ধ হবে। একজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন আমাদের সামনে, তিনি আমাদের পার্টিতে জয়েন করছেন। তিনি ভাইস চ্যান্সেলর আছেন জিআইএস ইউনিভার্সিটি, রিটায়ার্ড আইআইটি খড়গপুরের প্রফেসর এবং এক্স ভিসি ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাননীয় কে বিসি মাল। ইনি মূলত আমাদের মেদিনীপুরের শালবনীর মানুষ, কিন্তু এখন সোদপুরে থাকেন, বহু বছর বিভিন্ন জায়গায় সম্মানের সঙ্গে পড়িয়েছেন। আমি ওনাকে আমন্ত্রণ করব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি পার্টির ঝান্ডা দিয়ে ওনাকে পার্টিতে আমন্ত্রণ করছি। প্রফেসর বিসি মাল, বিমল চন্দ্র মাল, জঙ্গলমহলের লোক। হ্যাঁ, একদম গায়ে জঙ্গলের গন্ধ। খড়গপুর আইআইটিতে পড়িয়েছেন, শালবনীতে বাড়ি। আমি বিমল বাবুকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার ভারতীয় জনতা পার্টিতে সাদরে আমন্ত্রণ করছি এবং রাষ্ট্র নির্মাণে তার যোগদানের জন্য তাকে অভিনন্দন করছি। ভারত মাতা কি জয়। জিআইএস ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আগে পদত্যাগ করেছি, যেহেতু আমি জয়েন করবো বলে 3 মাস আগে পদত্যাগ পত্র দিয়েছি। লোক খেলে আমাকে জিজ্ঞেস করবেন, কারণ আমি বলে দিয়েছি আমি আর চাকরি করবো না, এবার আমি অন্য কাজে করতে চাই, দুটো কাজ একসাথে পাই। আমি কি করে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে, এটার নাম হচ্ছে ম্যাকাউটা, মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ছত্তিশগড়ের টেকনিক্যাল ইউনিভার্সিটির নাম হচ্ছে ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ টেকনিক্যাল ইউনিভার্সিটি। যারা স্টেটসম্যানের লোক আছে, স্টেটসম্যান অ্যাওয়ার্ডের মধ্যে লিখেছিলেন সেকেন্ড পেজে, জানুয়ারি 2010-এর লাস্ট উইকে লিখেছিলেন, এই রাজ্যে প্রাপ্ত অধ্যাপক বিমলচন্দ্র মাল ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন করে বিশাল একটা পেজ, প্রায় সেকেন্ড পেজ স্টেটসম্যানে, বাংলা স্টেটসম্যানে আমার নামে বেরিয়েছিল। একটা বিষয় আছে, আপনারা জানেন 8 তারিখ নারী দিবস, বিশ্ব নারী দিবস। সেই নারী দিবস আমরা চাই খুব সম্মানের সঙ্গে উদযাপন হোক, এবং যে মহিলারা সৈনিক বাড়ির আত্মীয় মা স্ত্রী, তাদেরকে আমরা কিছু লোককে সম্মানিতও করব। তো সেই ব্যাপারে লকেট চ্যাটার্জি আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট আমার সঙ্গে আছেন, তিনি কয়েকটি সূচনা আপনাদের দিয়ে দেবেন, তারপর আপনারা কিছু জানতে চাইলে উত্তর দেবো। নমস্কার। 8ই মার্চ বিশ্ব নারী দিবস, এবং দেশে আমাদের পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় নারী দিবসের কর্মসূচি। সেই উপলক্ষে আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে নারী দিবসের কর্মসূচি আমাদের পালন করতে হবেই, কেননা যেভাবে পশ্চিমবাংলায় গত 7-8 বছর ধরে
একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকেও মহিলাদের প্রতি সবচেয়ে বেশি অত্যাচার এবং তারপরে কোনো বিচার নেই এবং একের পর এক মহিলা ধর্ষণ, একের পর এক মহিলা নিপীড়িত, সেই সব বিষয় নেই। আগামী দিনে নারীদের ডাকে, নারীদের প্রতিবাদে, নারীদের আওয়াজে আমাদের 8ই মার্চ মহিলা মোর্চার নেতৃত্বে সারা রাজ্যের, আমাদের বিশেষ করে আশেপাশের জেলা, দক্ষিণবঙ্গ জেলা থেকে আমাদের কর্মীরা আসবেন। শুধুমাত্র মহিলারা থাকবেন না, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরাও আসবেন। আমরা রিসেন্টলি দেখেছি যে আমাদের বাইকের বিজয় সংকল্প র্যালি ছিল, সেখানে যেভাবে সারা বাংলা ব্যাপী আমাদের মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, রক্তারক্তি করা হয়েছে, তারাও আমাদের এই মিছিলে যোগ দেবেন। এবং আমরা পদযাত্রা শুরু হবে আমাদের দুপুর 12টায় এবং আমাদের পার্টি অফিস থেকে শ্যামবাজার 5 মাথার মোড় অবধি আমাদের এই পদযাত্রা হবে। এবং পদযাত্রায় আমাদের নিজেদের বিভিন্ন রকমের থিম থাকবে এবং আমরা যেটা দিলীপদা বললেন যে আমরা শহীদদের পরিবারকে আমরা নিয়ে আসবো এবং তাদেরকে বীরের সম্মান, বীরের পরিবারের সম্মান, বীর মাতৃত্বের সম্মান, বীর বধূর সম্মান আমরা তাদেরকে দেব। এবং নানা রকমের আমাদের দেশের সুরক্ষা, নারীর সুরক্ষা নিয়ে আমাদের বিভিন্ন রকমের থিম থাকবে, সেটা আপনারা দেখতেই পাবেন। সে সবাইকে বলবো, আপনারা নিশ্চয়ই মিডিয়াদের তরফ থেকে সবাইকে বলবো আপনারা থাকবেন, আপনারা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলায় মহিলাদের পরিস্থিতিটা কি আছে আপনাদের মাধ্যমে যেন সারা দেশে, দেশের বাইরে যেন ছড়িয়ে পড়ে, সেটা একদম আমাদের কথাবার্তা চলছে। আমাদের এখন এবং আগেও যারা উনিতেও যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারের সাথে যোগাযোগ করে, গোপীবল্লভপুরেও একজন মারা গেছেন, তাদের সাথে যোগাযোগ করে আমাদের নিয়ে আসার কথা হচ্ছে। সেই দিন একই সময় তৃণমূল কংগ্রেসেরও একটা মহিলা মিছিলে ডাক দেওয়া হয়েছে, মানে রুটটা না, ওনাদের আমাদের সাথে মানে ওনাদের রুটের আলাদা নিশ্চয়ই আমরা উত্তরে নিশ্চয়ই আছে, একই সময় হয়তো হবে। বিরোধীরা একটা অভিযোগ করছে যে আপনারা বিজেপি কোন রকম তথ্য প্রমাণ ছাড়া পরস্পর বিরোধী মন্তব্য করে চলেছে। কেউ বলছে 350 মারা গেছে, কেউ 250, কেউ 300, যার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই, এটা করে রাজনৈতিক মুনাফা লাভের চেষ্টা করা হচ্ছে। না দেখুন, যখন এই ঘটনা হয়েছে আমরা কিন্তু বলিনি, পার্টি বলেনি এটা, মিডিয়া লোকেরা আপনারা, হ্যাঁ অমিত শাহ বলেছেন 250, অমিত শাহ তো কাল পরশু বললেন, এত বড় দিনের পরে। আর এই তথ্যের ভিত্তিতে অমিত শাহ বলেছেন। আমার পক্ষে এখানে বসে থাকা জানা সম্ভব নয়, আপনার পক্ষে জানা সম্ভব নয় কতজন মারা গেছে। যারা মেরেছেন তারা বলছেন আমাদের কাজ নয় লাশ গোনা, আমরা মেরেছি চলে এসেছি। যারা মরেছে তারা লাশ গুনবে। এটা ঠিক যে ক্যাজুয়ালিটি হয়েছে এবং বড় রকম ক্ষতি হয়েছে, তার একটা তথ্য মিডিয়াতে এসেছে, আমি দেখে বললাম। এই যে 300 মোবাইল অ্যাক্টিভ ছিল ওখানে, ওই ক্যাম্পে যারা ছিলেন তাদের উপরে বোম পড়েছে। সেজন্য স্বাভাবিকভাবে এটা আইডিয়া করতে পারেন কতজন মরেছেন। আমরা তো এই লাশ সাজিয়ে গুনিনি। যিনি বলেছেন তিনি অথরিটি, তথ্য প্রমাণ সহ বলেছেন। মিডিয়াতে সেনার লোকেরাও বলেছেন যে আমাদের কাছে প্রমাণ আছে, যখন সরকার চাইবে আমরা প্রমাণ দেবো। সেই জন্য একটা বড় ঘটনা হয়েছে, গর্বের ব্যাপার আছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বদলা হবে, বদলা নিয়েছেন। 19 কি 20, 250 কি 300 কতজন মারা গেছেন সেটা গৌণ, কিন্তু আমরা তার জবাব দিয়েছি। যেটা অন্য বিষয়ে একটু জানতে চাই, বলুন। এটা হচ্ছে বড় মা অসুস্থ, আপনারা কি মনে করছেন যে বড় মা এই অসুস্থতা কোনো একটা রাজনৈতিক দল হাইজ্যাক করে দিয়েছে? দেখুন কি হবে, রাজনীতি সে করা হবে। বড় মার মতো একজন, সবার কাছে তিনি মা, 100 বছর, প্রায় 99 বছর বয়স, তিনি অসুস্থ বেশ কিছুদিন ধরে, খুব কষ্টের মধ্যে আছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব বড় মার দীর্ঘায়ু দিন এবং সুস্থ জীবন দিন, আপাতত একটাই প্রার্থনা। তারপরে তাদেরকে নিয়ে যে রাজনীতি যারা করেছেন তারা বুঝবেন কি হবে না হবে, কিন্তু বড় মা ফিরে আসুন সুস্থ, এটা আমরা চাই। দিদিদা, আপনি বললেন যে পুলিশের গাড়িতে বিজেপি স্টিকার, ছোট ঘটনা এফআইআর করেছে, কিন্তু পুলিশের গাড়ি থেকে বিজেপি স্টিকার লাগানো যায় আইনগতভাবে? স্টিকার লাগাইনি তো, আমি বলিনি স্টিকার, পুলিশের স্টিকার ছিল। হ্যাঁ, এখন আমার গাড়ি, আমার সঙ্গে যে গাড়ি আছে সেখানে পুলিশের স্টিকার লাগানো আছে, সেখানে সিআইএসএফ জওয়ানরা থাকেন। সব জায়গায় আমি যাই, এটা থাকে জানার সুবিধার জন্য বটে। যেহেতু বাংলায় ঢোকার পরে টোল ট্যাক্স ছিল, আমার কাছে একটা ছোট পতাকা ছিল গাড়িতে, যেটা লাগানো আসছে, সেটা ভেতরে রাখা ছিল, কোনো লাগানো হয় ইন্ডিকেশনের জন্য, যাতে টোল ট্যাক্সে সেটাকে না আটকায়, তারা বুঝতে পারে কার গাড়ি, যেহেতু গাড়ি আমি চেঞ্জ করেছিলাম। তো সেটাতে কি মহাভারত শুদ্ধ হয়ে গেছে।
না ওই গাড়িটা পুলিশের গাড়ি। না না, পুলিশের গাড়ি নয়, পুলিশ তার মধ্যে ছিল। বিভিন্ন সময় গাড়ি ব্যবহার করে, যেহেতু আমি গেছি পার্টির গাড়ি নিয়ে যাই, আমি বাইরে গেছি তীর্থ করতে। পুলিশ যে গাড়িতে থাকে, যে কোনো গাড়ি হতে পারে, পুলিশ এটা ইউজ করেছে, পুলিশ লেখে, সেটাই লেখা ছিল জানার জন্য। আমি জানি না তো কোনো আইন ভেঙেছে কিনা, তো পুলিশ দেখে নেবে। আপনারা দেখেছেন প্রাইম মিনিস্টার আসেন, তার এসপিজির হাতে লেখা থাকে পুলিশ। তো পুলিশকে পুলিশ বলবো না কি টিএমসি বলবো? আমি তো বুঝতে পারছি না এতে কার কি কষ্ট হয়েছে। সেখানে তো বিজেপির কোনো স্টিকার লাগানো থাকে না গাড়ির মধ্যে, বা ওতেও ছিল না স্টিকার, আপনি তো বললেন ভেতরে পতাকা ছিল। আর গাড়িতে রাখা ছিল একটা সিম্বল, যাতে লোকে দেখতে পায়। আমি যেহেতু বসেছিলাম, কি হয় যখন গাড়ি কনভয় বেরোয়, সিকিউরিটিরা যেরকম বলেন আমাকে কখনো ভেতরে বসতে হয়, কখনো বাইরে বসতে হয়। আপনারা জানেন 4-4 আমার গাড়ি ভেঙেছে, সোজা আমার উপর অ্যাটাক করেছে। সেই জন্য বিভিন্ন সময় পরিস্থিতি জায়গা অনুযায়ী, তাদের ইনফরমেশন অনুযায়ী ওনারা আমাকে বলেন যে এই জায়গা দিয়ে যাচ্ছি, আপনি ভেতরে এসে বসুন, তাহলে সামনের সিটে বসিয়ে নিন। তো যেহেতু আমি সামনে বসেছিলাম, সেসব জানার জন্য সেই সময়ে ওই গাড়িতে রাখা ছিল। আজকে পশ্চিম মেদিনীপুরে একজন কৃষক আত্মহত্যা করেছে এবং যেটা বক্তব্য যে আলু ঠিকঠাক দাম পায়নি এবং বৃষ্টির জন্য অনেকটা ঋণ হয়ে গেছিল, তার জন্য আত্মহত্যা করেছে। আরামবাগেও একজন হয়েছে, কিন্তু বলা হচ্ছে হার্ট অ্যাটাক। তো আপনারা আলু নিয়ে আন্দোলন করছেন, আলু চাষ নিয়ে আন্দোলন করছেন, দাম পাচ্ছে না, কিছু বলবেন? দেখুন, এখানে কৃষক হত্যা হলে, কৃষক যদি সুইসাইড করেন, এরা বলেন হার্ট অ্যাটাক, না খেতে পেয়ে মারা গেছে, পেট খারাপ হয়ে মারা গেছে। আর যখন ডিমনিটাইজেশন হয়েছিল, লোকেরা রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছিলেন ব্যাংকের সামনে, তো গাড়ি চাপা মূল্যেও বলা হয়েছে ডিমনিটাইজেশনে মারা গেছে। মমতা ব্যানার্জি বলেছেন, তিনিও রাস্তায় নেমেছেন। তো কৃষক হত্যা, আত্মহত্যা করেছেন। সরকারের 5 লক্ষ মেট্রিক টন আলু এখনো বিক্রি হয়নি, স্টোরে রাখতে চাইছে না, চাষি নিতে চাইছে না। সে আলুর মালিকের কি অবস্থা হবে? এখন নতুন আলু উঠে গেছে, আর আলু পেকে গেছে, সেই সময় লাগাতার বৃষ্টি হচ্ছে, স্বাভাবিক টেনশন থাকে। লক্ষ টাকা খরচা করেছেন, যদি আলু না উঠে আসে কি করবেন? সমস্ত পুঁজি লাগিয়ে দিয়েছেন। তো সরকারের এই সমস্যার জন্য আগাম কিছু ঘোষণা করা উচিত। কেন্দ্র সরকার যদি 1750 টাকা কুইন্টাল চালের জন্য সহায়ক মূল্য দিতে পারে, 10টা আনাজে দিতে পারে, রাজ্য সরকারের ভাবা উচিত যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সত্য থেকে পালিয়ে গিয়ে সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু আর সত্য মানে লুকিয়ে রাখা যায় না, বা তার থেকে সমাধান করা যায় না। আমি আশা করব রাজ্য সরকার খুব সহমর্মিতার সঙ্গে কৃষকদের কথা ভাববেন, যাতে তারা ভয়ে ভীত হয়ে পেনিকের দ্বারা এই ধরনের ঘটনা না ঘটায়। রাজ্য সরকার ঘোষণা করেছেন WBCS অফিসারদের জন্য আবাসন প্রকল্প। নির্বাচনের কাজে যারা যুক্ত থাকবেন অফিসাররা, তাদের জন্য নির্বাচনের আগে সরকারের এই ঘোষণা আপনি কিভাবে দেখছেন? এটাকে নির্বাচনের আগে ঘুষ দিচ্ছেন যে আমাদের ব্যাপারটা একটু ভেবে দেখবেন? কারণ আমি 2 বছর আগে এই ডিসিশন নিয়েছে সরকার। 2 বছর কেন অপেক্ষা করা হয়েছিল? ইলেকশনের জন্য। আর মোদী যদি কিছু ঘোষণা করেন, বলা হচ্ছে ইলেকশনের জন্য ঘোষণা করা হচ্ছে, আপনিও তো করছেন। আর যারা ইলেকশনে যাবেন তাদের জন্য কোনো বাকি অফিসার কি অন্যায় করলেন? তাদের তো অধিকার আছে। সরকারকে সবাইকে সমান চোখে দেখা উচিত। নিজের পরের আমরা ওরা, সেই তো পুরোনো গল্প হয়ে গেল। এই জন্য ঠিক আছে, আপনাদের মনে হয়েছে WBCS অফিসারদের সুবিধা দেওয়া উচিত, দিন, কে না বলেছে। কিন্তু চাষিদেরও দেখুন, অন্যান্য লোকেদের দেখুন, টিচারদের দেখুন, সরকারি কর্মচারীদের ডিএ বাকি, সেটাও দেখুন। খালি নির্বাচনের দাম খয়রাত, এটা মোটেই স্বাস্থ্যকর ব্যাপার নয়। ঠিক আছে, ধন্যবাদ।